ওকে, আমরা আজকে ভার্বাল কমিউনিকেশন নিয়ে কথা বলবো এবং আমার কাছে মনে হয় যে তোমাদের লিসনিং প্র্যাকটিসের জন্য উই শুড বি talking more in English, but there is an option. If you guys do not understand, raise your hand, I'll stop and I'll explain. Alright, so what is verbal communication? আমরা বুঝতে পারি মোটামুটি কি ব্যাপার। Verbal communication হচ্ছে the use of language to convey information or convey your message to your audience. So এবং এটা হচ্ছে most common types, আমরা সবচেয়ে বেশি এটা ব্যবহার করি যে কোনো ক্ষেত্রেই। If you are a student, if you are a corporate executive, or even if you are a teacher, we are using verbal communication. Verbal communication এই যে এখন যেটা আমি করছি, it can take many types, like lecture, class lecture, or even conversation, man-to-man, person-to-person conversation, any sort of public speaking, even the canvasser. তুমি রাস্তাঘাটে দেখো যে ওষুধ বিক্রি করছে বা একটা কিছু বিক্রি করছে, that is also a verbal communication. And I don't know whether you wondered about it, যে কখনো পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করেছে কিনা যে how that person is talking. তার কিন্তু এক ধরনের ফিনেস আছে। ফিনেস বলতে বোঝা যাচ্ছে এক ধরনের স্মার্টনেস আছে। সে কিন্তু লোকজনকে জানে যে কি কি কথা বললে লোকজন তার পাশে দাঁড়াবে। এই যে বড় গ্যাদারিং হয়ে যায় তার চারপাশে, কারণটাই হচ্ছে তার একটু এক্সেপশনাল কথা বলার ব্যাপার। হ্যাঁ, সো ভার্বাল কমিউনিকেশনে ওই জিনিসগুলো দরকার হয়। আমরা আসবো আর কি। আর যখন তুমি ফেস টু ফেস না, তখনও কিন্তু দ্যাট ইউ ক্যান কমিউনিকেট ভার্বালি। হাউ? ইউ আর ইউজিং স্মার্টফোনস, মোবাইল ফোনস, or even you are on Zoom, you are using Google class meeting, that sort of thing, that is also verbal communication. আচ্ছা, ওই যে যেটা বলেছিলাম যে একজন ক্যানভাসার যখন ভার্বাল কমিউনিকেশন ব্যবহার করছে, হি অর শি, মোস্ট অফ দ্য টাইম ইটস হি, বাংলাদেশ বিং এ মেল ডমিনেটেড সোসাইটি, কারণ রাস্তায় একজন মেয়ে দাঁড়িয়ে কোনো জিনিস বিক্রি করছে, এটা আমরা এখন অভ্যস্ত না, বাট এটাতে দোষের কিছু নাই, কিন্তু somehow it did not really come about. So whoever is doing the communication, he or she needs some kind of skills. ওই স্কিলসগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। আচ্ছা, so you might ask, why do we need verbal communication? So এখানে একটা কথা আছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো যে আমার স্লাইডে যেই ইংরেজি শব্দগুলো তুমি বোঝো না অন ইউর ওন, আমি তো এটা বলেই দেবো। তুমি যদি ক্লাসের নোট নিয়ে লিখে ফেলতে পারো, গুড ফর ইউ, কিন্তু পরে ইউ শুড অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য মিনিং। এই যে র্যাপোর্ট বলে একটা কথা আছে, মানে র্যাপোর্ট বুঝি আমরা। র্যাপোর্ট মানে হচ্ছে যোগাযোগ তৈরি করা কারোর সাথে। যেমন আই হ্যাভ বিল্ট এই র্যাপোর্ট উইথ ইউ গাইজ। যখন আমি ক্লাসে কথা বলছি প্রথম দিকে এসে, তার মানে কি আই এম ট্রাইং টু গেইন ইয়োর, মানে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, আই এম ট্রাইং টু গেইন সাম কাইন্ড অফ ট্রাস্ট উইথ ইউ গাইজ, সো দ্যাট ইউ লিসেন টু মি। যে কোনো সময় যে কোনো জায়গায়, স্পেশালি যদি তুমি অচেনা কোনো অডিয়েন্সের সামনে কথা বলছো, দ্য ফার্স্ট থিং অ্যাজ এ স্পিকার ইউ আর সাপোজ টু ডু ইজ বিল্ড এ র্যাপোর্ট। এই র্যাপোর্ট আর কিন্তু আলাদা, রিপোর্টের চেয়ে আলাদা। হ্যাঁ, সো এই র্যাপোর্ট এবং র্যাপোর্ট দেখবে যে মাঝে মধ্যে বলে যে ইউএন র্যাপোর্টর। র্যাপোর্টর মানে হচ্ছে যে যোগাযোগ করে, হ্যাঁ, ব্যক্তি। তো তার মানেটা কি, তার কাজ হচ্ছে যে কোনো একটা অডিয়েন্সকে সাথে কথা বলার সময় তার সাথে একটা মেন্টাল কানেকশন তৈরি করা, সো দ্যাট দি অডিয়েন্স লিসেন্স টু হিম অর হার। হ্যাঁ, সো এইটা হলো একটা কথা। আর এর ফলে যেটা হয়, র্যাপোর্টের ফলে আমরা যে জিনিসটা পাই, উই গেট মোর পজিটিভ ইন্টারাকশনস অ্যান্ড স্ট্রং ওয়ার্ক রিলেশনশিপ। মোর পজিটিভ ইন্টারাকশন বলতে কি, যে আমি এর কথা শুনবো না, বা আমি মন থেকে কোনো সায় পাচ্ছি না যে
whether I should listen to you or not, যে স্পিকার। কিন্তু যখনই তুমি একজনের কথা বলতে গিয়ে যখন তুমি you are introducing yourself and you are trying to prove that yes, listening to you will be beneficial for the audience, then comes the rapport and that makes a positive connection. এবং এর ফলে তোমার হয় কি যে if I want to work with this group, now that I have built a rapport, I'm more it will be more easy, it will be easier for me to work with you guys. তাই না? তোমরা এখন আমাকে চেনো, আমি তোমাদেরকে চিনি, so if I tell you to do something, so you guys will be more than, I mean, you'll be willing to do, you'll be willing to obey that particular instruction. আচ্ছা, তাহলে এটা আমাদের এই ধরনের যে কোনো ধরনের প্রেজেন্টেশনের কনটেক্সটে কীভাবেই করছে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা আসলে উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর প্রেজেন্টেশন। হ্যাঁ, সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ গিভিং আস সাম কাইন্ড অফ preparation, some kind of readiness to do well in a presentation. আচ্ছা, আর ডেফিনেটলি তোমার যে কোনো জায়গায় এই কমিউনিকেশনটা খুবই দরকার। তুমি মনে করো যে কোনো প্রজেক্টে কাজ করবা, যখন when you guys are going to become developers or any IT professional, then you will have to work in teams. ওই প্রজেক্ট টিমে কাজ করার সময় you are supposed to have good verbal communication. Otherwise, I mean, you know a lot of stuff, you can do a lot, but if you cannot communicate with your team members, তখন কিন্তু এটা একটা অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? So that work situation, তারপরে এটা আরও ইসে কাজ করে নেগোসিয়েশন মানে কি? দর কষাকষি। আমরা you are trying to get something from someone in exchange of money or favor, whatever, কিন্তু সে তোমার সাথে ফেভারেবল হবে না যদি you cannot really communicate with them. So এটাকে বলি আমরা negotiation. And finally যেটা হচ্ছে every one of you will have to, if you are not working as a entrepreneur কথাটা বুঝি আমরা, উদ্যোক্তা। তুমি যদি উদ্যোক্তা বা নিজের বিজনেস না থাকে তাহলে তোমাকে সবাই we have to go for a job. So ওইখানে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে কি জব ইন্টারভিউ. So you have to prove yourself to the employer that yes, taking you will be beneficial for him. So you have to prove that in the interview through your verbal communication. আচ্ছা, so তাহলে ভার্বাল কমিউনিকেশনের কনটেক্সটে আমরা কি দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন ভেহিকল মানে হচ্ছে বাহন। হ্যাঁ, সো ইউ মাস্ট হ্যাভ সাম কাইন্ড অফ মাস্টারি মানে হচ্ছে কিছুটা হলেও একটা স্কিল তোমার থাকতে হবে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে। তো সেটা নিয়ে আমরা এখানে কথা বলছি। আর এখানে মজার ব্যাপার হলো যে ল্যাঙ্গুয়েজ যখন আমি একটা কিছু নিয়ে কথা বলছি, I do not have to be really very truthful to the reality. আমি একটা কিছু বানিয়ে বলতে পারি, আমি একটা গল্প বলতে পারি, আমি একটা আর্টিফিশিয়াল জিনিস তৈরি করে ফেলতে পারি থ্রু দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তো সেটাই এখানে বলছে যে ইট ডাজ নট রিয়েলি মিরর রিয়ালিটি অল দ্য টাইম। সবসময় কিন্তু এটা রিয়ালিটি নিয়েই যে কথা বলবে, রিয়ালিটিকেই যে রিফ্লেক্ট করবে, ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট ওয়ে। হ্যাঁ, তাহলে কি তখন এই আমাদের যেটা আমরা করতে পারি যে উই ক্যান কাইন্ড অফ ক্রিয়েট এই সেন্স অফ রিয়ালিটি, মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখো, মানে এটা ছোটোবেলা থেকেই কিন্তু শুরু হয়েছে, তাই না? তোমরা বড় হয়েছো একেবারে ছোটো থেকে যে গল্প শুনে শুনে, হয়তো তুমি খেতে চাও না, তোমার মা অথবা বাবা তোমাকে একটু ভুলিয়ে খাওয়ানোর জন্য একটা গল্প শুরু করে দিয়েছে। সো এই গল্পটা যত বেশি কাইন্ড অফ ইন্টারেস্টিং এবং যত বেশি বিলিভেবল ছিল, ইউ উড হ্যাভ, মানে তখন তুমি ওই গল্পের কনটেক্সটে কথা খেয়ে ফেলেছ, তুমি টেরও পাওনি যে কী খাওয়ানো হয়েছে বা হোয়াট এভার। তো এই যে তার মানে কি ল্যাঙ্গুয়েজ ইজ আ ভেহিকল টু কনভিন্স সামওয়ান। আমি যেমন আমার মেয়েকে আমি ছোটোবেলায় তাকে, সে গোয়েন্দা কাহিনী খুব পছন্দ করতো আর কি। হ্যাঁ, তো তাকে আমি নিজে বানিয়ে রাহাত সাহেব নামে একটা ক্যারেক্টার তৈরি করে দিয়েছিলাম। তারপরে দেন আই স্টার্টেড ক্রিয়েটিং ডিফারেন্ট
ফিকশনাল স্টোরিজ, যে রাহাত সাহেব খাগড়াছড়িতে গেলেন, ওখানে গিয়ে কি করলেন, ওরকম বিভিন্ন জায়গায় এইসব। এবং এটার ভিতরে আবার একটু সে চাইতো যে এক ধরনের একটু ভূতের স্টোরির মতো একটা ছোঁয়া থাকতো, বাট আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে এই ভূতের স্টোরির ভিতরে যাতে আসলেই খুব সুপার ন্যাচারাল আনএক্সপ্লেনেবল জিনিস যাতে না থাকে। তাহলে কি হয়, মানে ব্যাপারটা খেয়াল করে দেখো যে যখনই তুমি একটা ফেনোমেনা সম্বন্ধে শোনো যে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, এটা তোমার ভিতরে এক ধরনের তৈরি করে যে হ্যাঁ না, ইমাজিনেশন তো ডেফিনেটলি, কিন্তু আরেকটা যেটা জিনিস তৈরি করে যে কাইন্ড অফ একটা হ্যাঁ একটু ভীতু করে ফেলতে পারে, বা একটু কাইন্ড অফ মানে তুমি হাল ছেড়ে দেওয়া, একটু প্যাসিমিজম, এই ধরনের একটা অ্যাটিচিউড তোমার ভিতরে চলে আসতে পারে। আই ওয়াজ রিয়েলি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট, যে আমি বলছি না এর ভেতরেও এই জিনিসটা, যে প্রত্যেকটা ভূতের স্টোরির পিছনেই আমি করতাম কি আবার একটা কিছু কারণ নিয়ে আসতাম, যে এই কারণে দেখো এটাকে এরকম দেখা যাচ্ছে, ওই যে সিলিং পর্যন্ত একটা লম্বা সাদা কাপড় পরে একটা লোক দাঁড়িয়ে আছে, কেন ওইটা একটা লাঠির উপরে নিয়ে দেখা গেলো, যে পরে দেখা গেলো লাঠির উপরে ওই নিয়ে ওই সিলিং পর্যন্ত উঠে গেছে। সো এই যে এগুলো বাবা মার করা উচিত আর কি, যে বাচ্চাদেরকে একটু যাতে, কিন্তু অনেক বাবা মা এই ভুলটা করে যে ইন ক্রিয়েটিং এ ফিকটিশিয়াস স্টোরি তাকে আরও বেশি ভীতু বানিয়ে ফেলে। সো এই যে গোস্ট স্টোরিগুলো, এগুলো দিজ আর সাপোজড টু বি ফানি। আমি অলওয়েজ আই ট্রাই টু মেক ইট সাম কাইন্ড অফ এক্সপ্লেনেবল, যে আসলে ওই অর্থে, কারণ আমার থ্রু আউট মাই লাইফ আই নেভার সিন এনিথিং লাইক এনিথিং যে আনএক্সপ্লেনেবল এরকম দেখি নেই আর কি। এই অনেক ডার্ক, অনেক নির্জন এরিয়া দিয়ে গেছি, কবরস্থানের মাঝখান দিয়ে গেছে, এইসব মানে এই যে যত কিছু এরকমই থাকে না, কিন্তু নাথিং হ্যাপেন টু মি। সো আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে খামাখা হ্যাঁ মজা পাওয়ার জন্য করা যায়, বাট ইট শুড নট বি, এটাকে একেবারে অন্ধভাবে বিলিভ করার কোনো মানে হয় না। সো বাট আমি এটা বলছি কেন, যে ল্যাঙ্গুয়েজটা তুমি কীভাবে ব্যবহার করছো সেটার উপরে, কিন্তু যে যখন তুমি একটা ফিকটিশিয়াস জিনিস তৈরি করছো, একটা কাল্পনিক জিনিস তৈরি করছো, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি মাইন্ডফুল যে এটার আলটিমেট গোলটা কী। So in the same manner, when you are talking to an audience, you are also supposed to keep something in the back of your mind, যে আমি আলটিমেট গোলটা কী, ওইটা স্টোরি বলছি ঠিকই, বাট হোয়াট পারপাস উইল ইট সার্ভ, ওই জিনিসটা মনে রাখা। আচ্ছা, তাহলে এইখানে তার ল্যাঙ্গুয়েজ মানে কি আসলে? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ইউ আর ইউজিং ওয়ার্ডস। মানে আমি যদি ব্রেকডাউন করি, যে আমার একটা বলছি, আমি একটা কাহিনী বলছি, একটা প্যারাগ্রাফের মতো একটা ঘটনা বলছি, ওইটার ভিতরে সেন্টেন্সের আবার ওয়ার্ড, সেন্টেন্সের ভাগ হচ্ছে ওয়ার্ড। তাহলে কি হচ্ছে, যে বিল্ডিং ব্লক অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের ব্যাপারে যদি আমরা না জানি, উই ক্যানট রিয়েলি ইউজ দিস ভেরি এফিশিয়েন্টলি। এইটা হচ্ছে আলটিমেট ব্যাপার, যে তোমার ল্যাঙ্গুয়েজ কতখানি ভালো, দ্যাট ডিপেন্ডস অন ইয়োর ভোকাবুলারি, ইয়োর ওয়ার্ডস, যে তুমি কী ধরনের শব্দ চয়ন করো, কী ধরনের শব্দের যে সিকোয়েন্সিয়াল ব্যবহার, এইটা কিভাবে কাজ করে সেটা, যেহেতু যেমন টিচারদের ক্ষেত্রে জরুরি, প্রেজেন্টারদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, যে ইউ হ্যাভ টু নো অ্যাকচুয়ালি হাউ টু, দিস ইজ লাইক ইউ আর ট্রাইং টু পুট এ বিডস ইন এ চেইন, মালার ভেতরে যে পুঁতির মধ্যে তুমি একটার পর একটা লাগাচ্ছ। সো ইট হ্যাজ টু হ্যাভ সাম সর্ট অফ সিকোয়েন্স, সাম সর্ট অফ কোহেরেন্ট থিংস। কোহেরেন্ট বলতে বোঝায় যে মানে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, দুইটা যেন ভায়াবল হয়, এগুলোর জন্য একটার সাথে সামঞ্জস্য থাকে। তো এবং এগুলোকে আমরা আবার নেগেটিভ এবং পজিটিভ কনটেক্সটেও দেখতে পারি। সেটা কিভাবে, যেমন মনে করো ওয়ার অন ড্রাগস, এই উদাহরণটা নেওয়া হচ্ছে একটা আমেরিকান বই থেকে, বাট ইট ইজ ইকুয়ালি ট্রু ইন আওয়ার সোসাইটি অলসো। ওয়ার অন ড্রাগস মানে কি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ। তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ যখন তুমি বলছো, ওইটাকে তুমি কিভাবে একজনের কাছে প্রেজেন্ট করছো, ওই ব্যাপারটা এরকম হতে পারে। তো তুমি বলতে পারো দিস ইজ সোশ্যালি বেনিফিশিয়াল, তার মানে কি সামাজিকভাবে উপকারী, মানে এটার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ করছি
ওয়ার্থ দ্য কস্ট মানে হচ্ছে এটা আমরা যে এটা করতে গিয়ে আমাদের এফোর্ট যাচ্ছে, আমাদের কস্ট খরচ হচ্ছে, মনে করো পুলিশ তুমি নিয়ে যাচ্ছ, তারপরে বিভিন্ন জায়গায় লোকজন পাঠাচ্ছ, নজরদারি করছো, এগুলোর পিছনে খরচ আছে ডেফিনেটলি, মানে একটা গভর্নমেন্টের কনটেক্সটে আমি কথা বলছি। অ্যান্ড অ্যাজ ফিটিং দ্য ক্রাইম মানে এটা এক ধরনের ক্রাইম, মাদক ব্যবহার, এবং এটা মানুষকে ডিরেল করে দেয়, আমাদের বিশেষ করে আমাদের ফিউচার সিটিজেন যারা তাদেরকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়। কাজে এটা একটা ক্রাইম, এই ক্রাইমকে ফাইট করতে হবে। এই যে আমি এইভাবে জিনিসগুলোকে দেখো একটা মালা তৈরি করছি, কিন্তু সোশ্যালি বেনিফিশিয়াল, ওয়ার্থ দ্য কস্ট অ্যান্ড ফিটিং দ্য ক্রাইম, এইটাতে কী হচ্ছে, একটা পজিটিভ পিকচার তৈরি হচ্ছে যে আমি একটা ওয়ার অন ড্রাগস, আমি এই জিনিসটা করছি। আবার এটার এগেনস্ট আমি এইভাবে এটাকে তৈরি করতে পারি সোশ্যালি হার্মফুল, ওয়েস্ট অফ মানি, তারপর বলতে পারি ডিসপ্রপোর্শনেট টু দ্য ক্রাইম। এবং মজার ব্যাপার হলো এই জিনিসগুলো কিন্তু তুমি যদি আমেরিকান কনটেক্সটে দেখো, মানে আমি বারবারই কেন এই জিনিসটা টেনে নিয়ে আসি, মানে এই কনটেক্সটে একটা হচ্ছে আমি ওই সোসাইটিতে ছিলাম, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে ওরা কাইন্ড অফ এক ধরনের হেজেমনিক সেন্টার হিসেবে সারা ওয়ার্ল্ডের উপর রাজত্ব করছে। হ্যাঁ, তাদের একটা ভাবধারা তারা করে কি বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা ওইটাকে ফলো করি। আমাদের পুলিশ ক্রাইম ফাইটিং যে এজেন্ডা, আমাদের পুলিশ যেভাবে কাজ করে, সেগুলো কিন্তু দেখবা যে ওগুলোরই মডেল, ওগুলোরই ইমিটেশন। তো কাজে ওদের ওখানে যদি কোনো কিছু ইফ সামথিং গোজ রং, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট টু, যে এটা আমার এখানেও ঘটতে পারে। হ্যাঁ, ওদের এখানে যেমন এই জিনিসগুলো ঘটেছে যে সোশ্যালি হার্মফুল কেন, যে ওরা যেটা করছিল, আমেরিকাতে দেখা যাচ্ছে যে তোমার ব্ল্যাক পপুলেশন হচ্ছে পুরো জনসংখ্যার অনলি 12%, কিন্তু তুমি যদি প্রিজনে যাও, প্রিজনে গিয়ে দেখবে যে প্রিজন পপুলেশনের 98% হচ্ছে ব্ল্যাক। তার মানে কি, তারা জাতি হিসাবে খারাপ, যে করে তাকে ঢুকে দাও বাস। কিন্তু সেটা কি আসলে দেখা গেছে যে ওদের যে ড্রাগ পলিসি, যে ড্রাগ রিলেটেড ক্রাইমের ফলে যে শাস্তিগুলো হচ্ছে অনেক বেশি সিভিয়ার, অল্প ইসেই অনেক বেশি আয়, যে কারো কাছে ড্রাগ পাওয়া গেলে তাকে 6 বছর জেল দিয়ে দিল এরকম। তো এখন তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে ব্ল্যাকরা ওই দেশের হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস গোষ্ঠী, তারা সুযোগ কম পায়, তারা সোশ্যালি কিছুটা তাদের ডেমোগ্রাফিক ওয়েতে বা ফাইন্যান্সিয়ালি তারা একটু নিচের দিকে আছে, মানে ওই দেশের জনসংখ্যার ফলে তাদের যে এই অভাববোধটা, এই অভাববোধ কারণে সে হয়তো একটা মানে একজন এনি ব্ল্যাক ইউথ, মেয়ে অথবা ছেলেরাই বেশি দেখা যায়, যে সে মনে করে যে আমি এইখানে প্রচুর পয়সা আছে, আমি নর্মাল কাজ করে যে এই পয়সা না কামাতে পারবো, এই জাস্ট ড্রাগ ডিলিং করে আই ক্যান মেক আ লট অফ মানি। এবং তার সামনে আবার উদাহরণ আছে, উদাহরণ মানে দেখা যায় যে সে তার পাড়ার কোন একটা ছেলে আগে এরকম ড্রাগ ডিলিংস করে সে বিশাল নিয়ে কি বলে ভালো গাড়ি চালাচ্ছে, সুন্দরী মেয়েদের নিয়ে ঘোরাফেরা করছে। সো এইটা তার সামনে একটা, কিন্তু এটার যে আলটিমেট যেই বিপদটা, যে কোনো গ্যাং ওয়ার হলে ধামাধাম গোলাগুলি হয়ে ডেড এরকম। তো তার মানে কি, ওইটার যে অল্প পরিশ্রমে বেশি পয়সা আসছে ঠিকই, বাট সেটার কনসিকোয়েন্সটা খারাপ। আচ্ছা, এইটা না বুঝে তারা এটাতে চলে আসে, ফলে কি হচ্ছে যে আলটিমেটলি পুরো সোসাইটির চোখে দে আর ট্রিটেড অ্যাজ ক্রিমিনালস। হ্যাঁ, কিন্তু এটার পিছনের যে কারণটা হচ্ছে বেশি তারা অভাবী একটা ঘর থেকে এসছে, সেই কারণে তাদের এইগুলোর প্রতি ক্রাইমের দিকে, যেই ক্রাইমগুলো দিয়ে তোমাকে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, ওই ধরনের দিকে যাওয়ার তাদের প্রবণতা তৈরি হয়ে যায়। একই জিনিস কিন্তু আমাদের কেন, ওই যে আমরা বিভিন্ন মাস্তানদের কথা শুনি, বা টোকাই সাগরের নাম শুনেছো তোমরা কেউ? বহু আগে, মনে করো আরও 10-15 বছর আগে রাস্তার ছেলে ছিল, সে মাস্তান হয়ে গেছে, এই জন্য তার নাম টোকাই সাগর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন খুব নোবেল মানুষের নামও এরকম খুব খারাপ হতে পারে, আবার খুব খারাপ মানুষের নামও খারাপ হতে পারে, তাই না? তো এখন তাহলে কি হলো, যে ওই যে সে বস্তি থেকে আসার কারণে তার ভিতরে একটা সে
সোজা রাস্তা নিতে চায় নেই, যে কারণ পড়াশোনা করে অত্যন্ত হার্ডওয়ার্ক করে তারপরে সে চাকরি পাবে, তারপরে সে টাকা কামাবে, তারপর সে বাঁচবে, এত কিছুর মধ্যে যাওয়ার দরকার নাই, আই বেটার স্টার্ট ড্রাগ ডিলিং। তো এই যে তখন কি হয় যে এই যে যে মানে কারেন্ট যে ল, ড্রাগ ডিলিংয়ের যে ল আমেরিকার, সেইখানে এই জিনিসটা তখন দেখা যাচ্ছে যে ইটস নট রিয়েলি ওয়ার্কিং। বেশিরভাগ ক্ষেত্রে গরিব মানুষের ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেরা এই জালে ধরা পড়ছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরার চেষ্টা করছে, বেশিরভাগই গরিব, কালো, পোর্টোরিকান এসব লোকজন চলে আসছে। এই কারণে কিন্তু প্রিজন পপুলেশন, তো এটাকে তখন আমরা ঠিকই সোশ্যালি হার্মফুল বলতে পারি। আবার ওয়েস্ট অফ মানি কেন? যে তুমি আসল জায়গায় ইনভেস্ট করছো না। তুমি মনে করো ড্রাগ ডিলারদের ধরার জন্য পুলিশ বাহিনীর আকার বৃদ্ধি করছো, পুলিশ বাহিনীকে বেশি করে গাড়ি, অস্ত্রশস্ত্র এসব দিচ্ছ। যেমন নিউ ইয়র্ক সিটিতে 2009 সালে যেটা হয়, তাদেরকে হলো পয়েন্ট বুলেট দেয়া হয় পুলিশ বাহিনীকে। হলো পয়েন্ট বুলেটটা খুব ডেঞ্জারাস জিনিস, মানে তোমার যাকে তুমি গুলি করবা তার বডিতে ঢুকে না ছিদ্র হয়ে বের হতে যাওয়া, সেটা ওকে, দ্যাটস ওকে, মানে নট ওকে বাট লেস হার্ম কিছুটা হলেও, কিন্তু ওইটা ঢুকে বিস্ফোরিত হয়। মানে কি, তোমার পেটে ঢুকলো, বিস্ফোরিত হলো, তোমার সার্ভাইভাল রেট নর্মালি বের হয়ে গেলে হয়তো বা তুমি বেঁচে যেতে পারতে, কিন্তু যখনই বিস্ফোরিত হচ্ছে ভাইটাল অর্গানগুলো নষ্ট হয়ে যেতে পারে, মোস্ট লাইকলি ইউ উইল ডাই। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা কেন বললো যে ও ড্রাগ ডিলারদের হাতে অনেক মারাত্মক সব অস্ত্র আছে, কাজে আমাদের এখন আমাদের এরকম অস্ত্র ছাড়া উপায় নাই। এগুলো করতে গিয়ে দেখা গেলো যে এক্সট্রা বোধহয় কত $9 মিলিয়ন নিউ ইয়র্ক সিটি খরচ করলো ওইগুলোর পিছনে 2009। কিন্তু নিউ ইয়র্ক সিটির অনেক স্কুল আছে, বিশেষ করে গরিব এলাকাগুলোতে যেখানে যে ব্ল্যাকরা থাকে, স্কুলের অবস্থা খুব খারাপ। ক্রাম্বলিং মানে বহু পুরানো তোমার প্রচুর ছেলে পেলে, কিন্তু টিচারের সংখ্যা কম, তারপরে মনে করো কম্পিউটার নাই। চিন্তা করা যায় আমেরিকার মতো দেশে এরকম আছে। সো ওইখানে আমি টাকা না দিয়ে আমি করতেছি কি, পুলিশ বাহিনীকেই করতেছি, যাতে করে পুলিশ বাহিনী এদেরকে বেশি মারতে পারে। তো তাহলে তো আমরা বলতেই পারি যে দিস ইজ ওয়েস্ট অফ মানি। আবার ডিসপ্রপোর্শনেট টু দ্য ক্রাইম, যে সে হয়তো ড্রাগ ডিলিং করেছে, তাকে আমি সংশোধন হওয়ার সুযোগ দিলাম না, তাকে নিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিলাম। জেলে ঢুকে সে হয়তো ওখানে, হয়তো জেল তো খুব ভালো জায়গা না, ওখানে ওরকম মারপিট, ওখানে মার খায়, পুলিশের হ্যারাসমেন্টের শিকার হয়, ওইভাবে সে যখন জেল থেকে বেরোলে খুব একটা চেঞ্জ হলো না। তো ওরা এটাকে একটা ইউফেমিজম, কথাটা বুঝো তোমরা? ইউফেমিজম মানে কোনো একটা জিনিসকে খুব আশাবাদী দৃষ্টিভঙ্গিতে বলা। এটাও কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহারের একটা ক্রাফট। ইউফেমিজম বলতে বোঝায় যে কোনো একটা শব্দকে তুমি একটু বেশি মিনিংয়ের চেয়েও বেশি আশাবাদী দৃষ্টিতে দেখছো। যেমন ওরা ইউফেমিজম বলে কারেকশনাল ফ্যাসিলিটি বলে, ওরা কিন্তু বলে না জেল, বলে না কারেকশনাল ফ্যাসিলিটি। তার মানে কি, তুমি তোমার ক্যারেক্টারকে কারেক্ট করে তোমাকে সোসাইটিতে পাঠানো হবে, কিন্তু আসল স্টোরি কিন্তু সেটা না। আসল স্টোরি ওখানে ওদের জেলের অবস্থা খুব বেশ খারাপ, বাংলাদেশের কাছাকাছি, অনেক জায়গায় বাংলাদেশের মতোই। হ্যাঁ, এবং তাহলে ওখানে কি হচ্ছে, যে একজন ক্রাইমের জন্য ঢুকছে, সে দেখা গেছে লঘু পাপে গুরুদণ্ড পেয়ে গেল। আচ্ছা, তাহলে এখন কি হলো, আমরা যদি এটা দিয়ে আবার একটা মালা তৈরি করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে কারেন্ট যেই পলিসি, ওইটাকে আমি সোশ্যালি হার্মফুল বলতে পারি, ওয়েস্ট অফ মানি বলতে পারি, ডিসপ্রপোর্শনেট টু দ্য ক্রাইম বলতে পারি। বাট এটা কার উপরে ডিপেন্ড করছে, যে কোন ধরনের অডিয়েন্সের সামনে আমি কথা বলছি। এখন যদি এটা তুমি ওই উপরেরটা যদি তুমি হোয়াইট মিডল ক্লাস অথবা আপার মিডল ক্লাস বা ওয়েলদি নেইবারহুডের লোকজনের সামনে যখন তুমি ওই কথাগুলো বলছো, সে দেখবে যে হ্যাঁ, সে মাথা দোলাচ্ছে, সে হি অর শি এগ্রিজ উইথ দ্যাট, যে হ্যাঁ, ড্রাগকে আমার এইভাবেই করা উচিত। কিন্তু যখন তুমি গরিব নেইবারহুড বা যারা আসলেই ব্যাপারটা বোঝে, তাদের সাথে যখন কথা বলছো, তারা তখন তোমার সাথে একমত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিয়ালিটির ফাউন্ডেশনের উপরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি কিভাবে ইউ আর ইউজিং ইয়োর ল্যাঙ্গুয়েজ। রাইট, সো এই জিনিসটাই আমরা এখানে বলার চেষ্টা করছি, যে এখানে ভিউ পয়েন্ট, দুইটা ভিউ পয়েন্ট আর কি, দুইটা দৃষ্টিভঙ্গি। তো উইচ ওয়ান, how do we how do we differentiate them by looking at their meaning? হ্যাঁ, সো তার মানে কি, তুমি যখনই কোনো অডিয়েন্সের সাথে কথা বলবা, ইউ আর সাপোজ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ আর ইউজিং দিজ ওয়ার্ডস। হ্যাঁ,
এবং আমরা এগুলোর কিন্তু আমরা হয়তো ওইভাবে খেয়াল করি না। আমাদের যে পলিটিক্যাল ক্যাম্পেইন, যে নির্বাচন হয়ে গেল, অনেক কিছুই, অনেক শব্দ, যদিও আমরা এখন আর মোটামুটি আমরা শিখে গেছি যে যত কিছুই বলুক আমার ভাই তোমার ভাই অমুক কি আসছে, শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন, এরকম যত কিছু বলুক না, থিংস আর নট রিয়েলি গোয়িং টু চেঞ্জ। এই জন্য ভোটার টার্ন আউটে কমে যায়। হ্যাঁ, কিন্তু তারপরেও কিছু কথা থাকে, তারপরেও আমরা কিছু বিশ্বাস করি যে ইয়াস, এর ভেতরে বোধহয় একটু কিছু একটু সুযোগ দেওয়া উচিত। তার মানে কি, এই যে ক্লেভার ম্যানিপুলেশন অফ ল্যাঙ্গুয়েজ, তুমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো এক ধরনের অত্যন্ত মানে কাইন্ড অফ, এটাকে আমরা বলতে পারি যে মানুষকে চাতুর্যের সাথে একটু মানে যে এটাতে খাবে লোকজন, এই ওয়েতে আমি ব্যবহার করছি, দেন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বিকামস ভেরি ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, ওই জিনিসটা তোমার প্রেজেন্টেশন ভিতরে থাকতে হবে। তুমি মনে করো তুমি কোথাও একটা প্রেজেন্টেশন দিচ্ছ, তো ইউ আর অ্যাকচুয়ালি সাপোজ টু মেক দি অডিয়েন্স অপটিমিস্টিক। মানে খেয়াল করে দেখো, আমি এখানে বাংলাদেশে প্রচুর জিনিসপত্র আছে হতাশ হওয়ার মতো, বাট আমি তোমাদের ক্লাসে সেগুলো বলি, বাট ওইভাবে বলি না যে ইউ আর নট রিয়েলি এইবল টু ওভারকাম ইট। আমি একটা পেসিমিস্টিক অ্যাটিটিউড তৈরি করতে চাই না আমার স্টুডেন্টদের মধ্যে, যে ইয়েস দেয়ার আর প্রবলেমস অ্যান্ড উই ক্যানট ওভারকাম। না, উই ক্যান ওভারকাম, বাট যদিও এটার জন্য অনেক এফোর্ট দরকার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যখনই আমরা ওই জিনিসটা আমি বললাম যে তোমার যখন তুমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছো অ্যাজ এ ভেহিকল, you have the smallest unit of that language is the word. সেই ওয়ার্ডের আবার তুমি দুইভাবে ব্যবহার করতে পারো, যেটা আমি বললাম যে দুইটা মিনিং আছে, যে তুমি তোমাকে তার অবভিয়াস অ্যান্ড দেয়ার সাটল কথাটা বুঝি আমরা সাটল, সূক্ষ্ম, মানে খুব ভালোভাবে খেয়াল না করলে চোখে পড়ে না, সূক্ষ্ম সাটল মিনিং। তার মানে কি, একটা হচ্ছে অবভিয়াস, মানে আমি জানি, আমি যখনই বলছি যে যেমন আমি নেক্সট স্লাইডে আমি বলবো যে যখন তুমি স্কুল এই কথাটা বলছো, তখন তোমার কি মনে হয় যে একটা বিল্ডিং, ভিতরে বাচ্চা কাচ্চা খেলছে বা টিচাররা ক্লাস নিচ্ছে, এটা হচ্ছে অবভিয়াস মিনিং। বাট তুমি যদি বলো যে স্কুল অফ থট, তখন কিন্তু ব্যাপারটা অন্য মিনিং চলে যায়। স্কুল অফ থট মানে হচ্ছে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করা, একটা নির্দিষ্ট ওয়েতে দেখা। হ্যাঁ, আমরা যেমন বিভিন্ন বাহাস কথাটা বুঝি, তর্ক বিতর্ক, যে এখন আলেমদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক শুরু হয়েছে না, আমরা ওই প্রায় ইউটিউবে দেখতে পাই যে অমুককে ওই তাহা মোহাম্মদ আদনান না কি যেন নাম, আবু তাহা আদনান, তাকে একজন বলছে, সে বলতেছে যে আমি তোকে থুতু মারি, আরেকজন বলছে মানে খারাপ কথা বলছে, এরকম। এই যে এই বাহাস তৈরি হচ্ছে, বাহাসের কথাটা তখন যেটা হয়ে যায় যে তোমার অবভিয়াস মিনিংগুলোও তুমি অনেক সময় লিটারালি নিয়ে নাও, অন্যভাবে নিয়ে নাও। হ্যাঁ, যে মানে তার মানে কি, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ট্রিকি থিং। তোমাকে ইউ হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড। যদি তুমি তোমার অডিয়েন্সকে তুমি তোমার মতো করে চিন্তা করাতে চাও, ইউ মাস্ট থিঙ্ক ইন দ্যাট ম্যানার। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের জানতে হবে যে কীভাবে আমরা অ্যাকুরেটলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, কিভাবে ক্লিয়ারলি ব্যবহার করতে পারি, এবং ভিভিড কথাটা বুঝি স্পষ্ট, একেবারে পরিষ্কার। হ্যাঁ, মানে একদম রিয়েল লাইফের মতো। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড ইনক্লুসিভলি। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি বলো, প্রপারলি, বা বাংলা অর্থ কী হবে? যথাযথভাবে, সঠিকভাবে। হ্যাঁ হ্যাঁ, আর ইনক্লুসিভলি মানে হচ্ছে যখন তুমি মানে সবাইকেই এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছ, মানে আমি একত্রিত করে, মানে কোনো একটা কিছুকে কারো ওপিনিয়নই তুমি ফেলে দিচ্ছ না, এরকমভাবে ইনক্লুসিভলি। তার মানে কি, যে একজন প্রেজেন্টার, তাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি আমার বক্তব্যের মাধ্যমে ডিভিশন তৈরি করব না, এইখানে এক গ্রুপ এক চিন্তা করছে, ওইখানে আরেক গ্রুপ একভাবে, এইভাবে। মানে যদি তুমি এটার আলটিমেট লক্ষ্যটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ডেলিভার ইউর মেসেজ
ওই মেসেজটা যাতে অখণ্ড থাকে, এই মেসেজটা নিয়ে তর্ক বিতর্ক যাতে শুরু না হয়, এইটা হচ্ছে আমাদের ইনক্লুসিভলি। আর এই যে যখন আমরা ওয়ার্ড নিয়ে কথা বলি, ওয়ার্ড দুইভাবে থাকতে পারে, একটাকে আমরা বলবো হচ্ছে ডিনোটেটিভ আর একটা হচ্ছে কনোটেটিভ। ডিনোটেটিভ মানে হচ্ছে এটার যে অবভিয়াস মিনিং, যেটা আমি ওই যে বলছিলাম যে যে কোনো একটা কিছুর একেবারে প্রেসাইজ মানে হচ্ছে যথাযথ, হ্যাঁ, একটা প্রেসাইজ এবং লিটারাল এবং অবজেক্টিভ, যে এটাকে আমি এক্স্যাক্ট যা মিনিং সেই হিসাবে আমি দেখাচ্ছি, এখানে আর কোনো আলাদা চিন্তা করার উপায় নাই, হ্যাঁ। অন দি আদার হ্যান্ড, আচ্ছা আমি এটাও পুরোটা বলে নিই। তো যেমন মনে করো যে কোনো কিছুর যখন আমি ডিকশনারি ডেফিনেশন নিয়ে কথা বলি, ওইটা হবে তোমার ডিনোটেটিভ, মানে আমি এক্স্যাক্টলি ডিকশনারিতে যে মিনিং দেওয়া আছে সবাই যেটাতে অ্যাগ্রিড আপন, এরকম জিনিস নিয়ে যখন আমি কথা বলছি, দ্যাট উইল বি ইয়োর ডিনোটেটিভ। তো ওই হিসাবে তোমার এই যে স্কুলের কথা আমি বললাম, সেটা কি এ প্লেস, ইনস্টিটিউশন আর বিল্ডিং ওয়ার ইনস্ট্রাকশন ইজ গিভেন। ইনস্ট্রাকশন মানে টিচিং দেয়া হচ্ছে, এরকম, হ্যাঁ। তো অন দি আদার হ্যান্ড যখন আমরা কনোটেটিভ নিয়ে কথা বলছি, দ্যাট ইজ মোর ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে এটার মিনিংটা ভ্যারি করতে পারে ফ্রম পার্সন টু পার্সন। অ্যান্ড সাবজেক্টিভ, অলসো সাবজেক্টিভ। সাবজেক্টিভ বলতে আমরা কী বুঝি? অবজেক্টিভ আর সাবজেক্টিভের পার্থক্য আমি প্রথম দিকে 2, 3, 3rd or 4th ক্লাসে বলেছিলাম। এটা কিন্তু খুব জরুরি বোঝাটা। সাবজেক্টিভ হচ্ছে তুমি নিজে যেটা চিন্তা করো, অবজেক্টিভ হচ্ছে তুমি যেটা নিরপেক্ষভাবে চিন্তা করো, নিরপেক্ষভাবে বলো বা নিরপেক্ষ হিসাবে জানো, আনবায়াস যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভ। আর সাবজেক্টিভ হচ্ছে যেটা তুমি নিজে মনে করতেই পারো যে আমার কোনো বায়াস নাই, আমি খুব নিরপেক্ষ মানুষ না, তো তারপরে তোমার ভেতরে একটা আছে, যখনই তুমি তোমার নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করছো, দ্যাট ইজ সাবজেক্টিভ। তাহলে ওই কনোটেটিভটা হয়ে যায় কিন্তু সাবজেক্টিভ, কারণ আমি এমন একটা শব্দ বললাম যেটার মিনিং এক একজনের কাছে এক এক রকম, দেন দ্যাট উইল বি কনোটেটিভ। আচ্ছা, যেমন স্কুল বলতে তখন ওই যে যেটা বলবে যে ফিলিং, অ্যাসোসিয়েশন, ইমোশন, তখন মানে আমি স্কুল নিয়ে চিন্তা করছি, ও আচ্ছা আমার স্কুল এরকম ছিল, আমার স্কুল খুব ভালো ছিল, টিচাররা খুব ভালো ছিল, আমি খুব ভালো একজন টিচারকে খুব পছন্দ করতাম, তার কথা আমি চিন্তা করতে পারি। অন দি আদার হ্যান্ড আরেকজনের কাছে এরকম আসতে পারে যে আমার স্কুলটা অত্যন্ত ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, আমার স্কুলে আমি কখনোই খুব শান্তি পাই নাই, আমার কাছে মনে হয়েছে যে ওখানে কেন গেছিলাম আমি, টিচাররা সারাক্ষণই অ্যাবিউসিভ, আমাকে কথায় কথায় মারধর করা বা এরকম হতেই পারে এরকম, তাই না? তো তাহলে দেখা যাচ্ছে যে এই স্কুল কথাটাই এক একজনের কাছে মিনিং এক এক রকম নিতে পারে। তো এইরকমভাবে যে কোনো ওয়ার্ডই ইট ক্যান টেক ডিফারেন্ট মিনিংস টু ডিফারেন্ট, যখনই ওইটা ওই অবস্থায় চলে যায় ওইটাকে আমরা বলবো হচ্ছে কনোটেটিভ। আচ্ছা, এবং কিন্তু কনোটেটিভ যেহেতু আমরা, তাহলে আমাদের কাছে এটা মনে হতে পারে যে কনোটেটিভ ব্যবহার করতে গেলে এটা ব্যবহার না করাটাই ভালো, কারণ এক একজনের কাছে এক এক রকম মিনিং। না, এইটাকে আমরা পজিটিভভাবে ব্যবহার করতে পারি, যে এমনভাবে যে এটা আমাদের ইন্টেন্সিটি এবং ইমোশনাল পাওয়ার নিয়ে আসতে পারে, যে আমি শব্দটা এমনভাবে ব্যবহার করব যে আমার অডিয়েন্সের কাছে এটার একটা পজিটিভ, একটা ইন্টেন্স মানে কি তীব্র, এরকম একটা অ্যাপিল করে, এরকম একটা জিনিস নিয়ে আসতে পারে। যখন এগুলো নিয়ে আমরা কথা বলছি, তখন তোমার কনোটেটিভ ওয়ার্ডগুলো আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়, হ্যাঁ। তাহলে তখন কি করা যায়, যে আমি যে লিসেনার, যে শুনছে, আমি তার কাছ থেকে বিভিন্ন ফিলিংস আমি তার ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসতে পারি। অ্যাঙ্গার, পিটি, লাভ, ফিয়ার, ফ্রেন্ডশিপ, নস্টালজিয়া, গ্রিড, গিল্ট অ্যান্ড দ্য লাইক। আমি এমনভাবে বললাম যে মনে করো অনেক সময় আমরা, তুমি যদি মসজিদে গিয়ে ইমাম অথবা ওনাদের বয়ান শোনো, তখন তোমার ভিতরে কিন্তু একটা গিল্ট চলে আসতে পারে, তাই না? বেশিরভাগ সময় আসে যে আল্লাহ আমাদেরকে এরকম করতে বলেছেন, আমরা করছি না, আহা আমরা পাপী বান্দা, এইটা হচ্ছে গিল্ট। এইভাবে যেমন মনে করো এখন যে আমি বারবারই কন্টেম্পোরারি জিনিস টেনে নিয়ে আসি, কারণ এটা সন্দেহে আমি তোমাদের চাই যে তোমরা সচেতন থাকো, যে মনে করো এখন এই যে ইসরায়েল হামাস ওয়ার নিয়ে যখন হচ্ছে, দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস এবং অন্যান্য দেশগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রচুর জুয়েশ ছেলেমেয়েরা বিক্ষোভে চলে আসছে প্যালেস্টাইনের পক্ষে। ওয়াই?
এই যে তাদের ভিতরে একটা গিল্ট এসছে যে আমাদের নাম করে এরকম একটা মানে সম্বলহীন বা এক ধরনের অস্ত্রশস্ত্রহীন নিরীহ জনগণের উপরে বোমা করা হচ্ছে জাস্ট আমাদের নাম করে। ইসরায়েল স্টেট একটা জুইশদের একটা সিম্বল হিসাবে কাজ করছে কাজে, এবং তারা গ্রুপের নামও দিয়েছে নট ইন আওয়ার নেম, যে আমাদের নামে তুমি এটা চালাতে পারো না। নেতনিয়াহুকে বলছে যে আমাদের নামে এটা তুমি চালাতে পারো না। তার মানে কি এটা একটা গিল্ট, এবং ওই গিল্টটা দেখবে যে তাদের যদি বক্তৃতাগুলো শোনো ইউটিউবে অনেক পাওয়া যায়। আমি গত ইসে দেখলাম এক ইসরায়েলি এয়ারফোর্সের এক মেয়ে, সে তার তেল আভিভে জন্ম এবং সে বড়ও হয়েছে ওই ঠিকই জায়নিস্ট এবং জুডাইজম বলে দুইটা জিনিস আমি জানি না, দুইটার পার্থক্য বোঝো? জুডাইজম হচ্ছে মোর পায়াস, মোর রিলিজিয়াস একটা দৃষ্টিভঙ্গি। জায়নিস্টরা ওরা কাইন্ড অফ রিলিজিয়াস দেখায়, কিন্তু হ্যাঁ মানে ওরা শুরু করেছিল কিন্তু রাজনীতি হিসাবে, পরের দিকে তাদের দিকে নিজেদের কাছে তাদের সমর্থন বাড়ানোর জন্য তারা আবার রিলিজিয়াস জুদেরও টানা শুরু করেছে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটার স্টার্ট ছিল একটা পলিটিক্যাল আইডিওলজি হিসাবে। তো তখন এই জুরা যারা কনশাস তারা বলছে যে না, জায়নিজম ইজ নট আওয়ার গোল, আমরা জুডাইজম দেখব, ইহুদিবাদী করব, মানে ইহুদি ধার্মিক দৃষ্টিভঙ্গি নিব, কিন্তু এদের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি ক্ষতি করছে সারা ওয়ার্ল্ডের, কাজে এটা আমরা নিব না। তো এই যে ওই মেয়েটা সে এগুলো যখন রিয়ালাইজ করতে পারলো, সে তখন ওখান থেকে সরে আসলো। সে গত 3-4 দিন আগে ক্যালিফোর্নিয়ার স্টেট যে সিনেট, ওখানে ওদের অধিবেশন পণ্ড করে দিয়েছে, ওইখানে বিশাল সমাবেশ করে, এবং ওখানে ওই মেয়েটা কথা বলছিল। তার মানে কি এক ধরনের ইসের থেকে মানে তাদের ভেতরে ওই জিনিসটা তারা করছে যে আমাদের নাম করে এইরকম ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, বাট আমরা এটাকে সমর্থন করতে পারি না। এবং তার মেসেজগুলো খুব পাওয়ারফুল ছিল যে আমরা we do not have our message is being delivered with bombs, মানে আমি বম দিয়ে একটা পপুলেশনকে সাবজুগেট করার চেষ্টা করছে। আমরা তাদের সাথে কোনো ধরনের নিগোসিয়েশনে যাচ্ছি না। হ্যাঁ, প্যালেস্টিনিয়ানদের সাথে কোনো নিগোসিয়েশন না গিয়ে তাদেরকে জাস্ট সাপ্রেস করার চেষ্টা করছে। তার মানে কি এই যে ইউজ অফ ওয়ার্ড, এই জিনিসগুলো তোমার ভিতরে একটা এক ধরনের তৈরি করে, একটা ইমোশন তৈরি করে। ওই ব্যাপারটা ইউ ক্যান ডু ইট উইথ কনোটেটিভ মিনিং অফ দ্য ওয়ার্ড। হ্যাঁ, স্যাম অল্টম্যান, আচ্ছা, হ্যাঁ, কারণ মোটামুটি যাদেরই একটু তোমার বিচার বুদ্ধি আছে এবং নট ব্লাইন্ডেড সাবজেক্টিভলি, তারাই কিন্তু এটার বিরুদ্ধে কথা বলবে যে একটা নিরীহ পপুলেশনের উপরে এইভাবে কন্টিনিউয়াস বম্বার্ডমেন্ট, মানে ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা প্রেজেন্টার যদি হই, আমরা উই আর লাইক পোয়েটস। কবিরা কি করে যে কথার জাদুকর, তাই না? যে সুন্দর সুন্দর শব্দ সাজিয়ে একটা চমৎকার একটা ছবি তৈরি করে। অ্যান্ড ইউ ক্যান কাইন্ড অফ সব কবিতাই অবশ্য তুমি যে বুঝতে পারো সেটা না, কিন্তু বেশিরভাগ সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার কবিতা পড়লে তোমার চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। সো একজন প্রেজেন্টারকে এই ধরনের একটা দক্ষতা নিতে হয়। হ্যাঁ, সেই কারণে আমরা এগুলো নিয়ে কথা বলছি, কনোটেটিভ। আচ্ছা, এখানে দেখো ওই মিনিং অফ ওয়ার্ডস কীভাবে তোমাকে করে, এখানে এইগুলো টেরোরিস্টদের সম্বন্ধে বলা হয়েছে। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো এইখানেও একটা কনোটেটিভ ব্যাপার আছে। যখন তুমি যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে টেরোরিস্ট নিয়ে কথা বলো, তখন কোন ছবিটা তারা দেখতে পায়? মুসলিম। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা চিত্র, এবং তাদের কার্টুনগুলো তো তাই দেখতে পাও। বাট এটা যে কতখানি বায়াসড সেটা বলার অপেক্ষা রাখে না, তাই না? আর এমনি টেরোরিস্ট যেই কাইন্ড অফ যেই ব্যাপারটা, সেটাও কিন্তু খুব না, মানে টেরোরিজম দিয়ে তুমি কখনো কোনো কিছু উইন করতে পারো না কখনোই। মানে এই টেরোরিজমের মূল কাজ হচ্ছে কি, কাউকে ভয় দেখিয়ে একটা কিছু করা।
হ্যাঁ, তো এইখানে ওই জিনিসটা বলছে, কিন্তু জাস্ট লুক অ্যাট দি ওয়ার্ডস, তারা কীভাবে ব্যবহার হচ্ছে। টেররিস্ট নিদার লিসেন টু রিজন, তারা যুক্তি শোনে না, নর এনগেজ ইন রিজনিং উইথ আদার্স, অন্য কারোর সাথে যে যুক্তি দিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করবে বা ওইভাবে কোনো একটা কিছু সলিউশন খোঁজার চেষ্টা করবে সেটা তারা করে না। দেয়ার এইম ইজ টু জেনারেট ফিয়ার, টু ফ্রাইটেন পিপল ইনটু সাবমিশন, ভয় জাগিয়ে যে কোনো একটা জনগণকে তাদের কাছে নতি স্বীকার করতে বাধ্য করতে চেষ্টা করে। They measure success by the magnitude of fear they generate through brutal, savage acts of violence. তাদের যে এই ব্রুটাল মানে নির্দয় এবং স্যাভেজ মানে হচ্ছে বারবারিক বর্বর হামলা বা ভায়োলেন্স, সন্ত্রাস দিয়ে তারা এই ফিয়ারটাকে বাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, তারপর কি, টেররিস্ট আর অ্যাপিয়ার টু কিল ফার্দার হোয়াট এভার কজ দে ক্লেম টু বি পারসুইং। তারা আচ্ছা, দে আর প্রিপেয়ার টু কিল টু ফার্দার দেয়ার কজ, যে কজটা নিয়ে তারা কথা বলে সেটাকে তারা মানে তারা সেটা এস্টাবলিশ করার জন্য তারা হত্যা করতেও রাজি। আচ্ছা, অ্যান্ড দি heinous of these murders is accentuated by the fact, accentuated মানে হচ্ছে এটা আরও গুরুত্ব পেয়ে যায়, that terrorist murder without passion। এটাও একটা খুব ডেঞ্জারাস কথা, তাই না? তারা কোনো ধরনের নির্বিকারভাবে খুন করছে। আচ্ছা, তারপরে কি, দে মার্ডার উইথ কুল ডেলিবারেশন অ্যান্ড ডেলিবারেট প্ল্যানিং। কুল ডেলিবারেশন মানে ঠান্ডা মাথায় চিন্তা করে, ঠান্ডা মাথায় প্ল্যান করে তারপরে সে মার্ডার করছে। দে আর আটারলি অ্যামোরাল, অ্যামোরাল মানে হচ্ছে মোরাল নাই, নীতিবোধহীন। আটারলি মানে সামগ্রিকভাবেই তারা। তাহলে দেখো, চয়েস অফ ওয়ার্ড তোমার ভিতরে একটা কি চেহারা তৈরি করছে, যে একজন যুক্তিবোধ নীতি বিবর্জিত একজন মানুষ, যে তোমাকে এক ধরনের ভয় দেখিয়ে, তোমাকে ভায়োলেন্সেরই দেখিয়ে তোমাকে নত করতে চায়। কাজেই উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল, উই শুড বি ভেরি ভেরি ফিয়ারফুল অফ টেররিস্ট। আচ্ছা, এইটা হচ্ছে অন দি আদার হ্যান্ড আরেকটা দেখো, এই জিনিসটা, টেররিস্ট ডু নট সিক, হ্যাঁ হ্যাঁ, টেররিস্ট ডু নট সিক টু নেগোশিয়েট উইথ দেয়ার অপোনেন্টস। এখানে অনেক সাধারণভাবে বলা হচ্ছে যে তাদের বিরোধীদের সাথে তারা কখনোই দর কষাকষি করে না। They seek victory by using political and psychological pressure, including acts of violence that may endanger lives of some people. মানে এই যে খুন করা বা ওগুলো না বলে তুমি ইনডিরেক্টলি তুমি বলছো যে অন্য মানুষের জীবনের প্রতি ঝুঁকি আসতে পারে, এইরকম কিছু কাজ করে তারা মানুষের উপরে রাজনৈতিক এবং মানসিক প্রেশার তৈরি করে। To the terrorists, the ultimate objective are more important than the means used to achieve them. তাদের কাছে আলটিমেট অবজেক্টিভটাই বড়, কিন্তু তারা কিভাবে সেই অবজেক্টিভ অর্জন করছে এটা তারা কেয়ার করে না। এই বর্ণনাটা দেখো, আমরা যে আগের স্লাইডের যে বর্ণনাটা পড়লাম তার চেয়ে কিন্তু অনেকখানি কাইন্ড অফ ইন্টেন্সিটি কম, একটু প্যাসিভ, একটু জেনারেলাইজড এরকম ওয়েতে কথা বলছে। সো একই জিনিস সম্বন্ধে আমি যখন কথা বলছি, আই ক্যান ইউজ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড টু মেক ইট মোর ইন্টেন্স অর লেস ইন্টেন্স। এইটা হচ্ছে তোমার কনোটেটিভের একেবারে আসল ইউজ। হ্যাঁ, তো যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যদিও এই ধরনের প্রেজেন্টেশনের জন্য বা এগুলো এই স্কিলগুলো ব্যবহার করার জন্য আমাদের প্রচণ্ড রকম কি বলবো, থটফুল হতে হবে। মানে আমি হয়তো তোমাদেরকে এরকম কিছু এক্সারসাইজ দিব যে এই জিনিসটা একটু কনোটেটিভ ওয়ার্ড ব্যবহার করে লিখো। হ্যাঁ, যে মানে ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ বম্বাস্টিং ওয়ার্ডস, কিন্তু তুমি যাতে তোমার ওই, আমি হয়তো একটা খুব প্যাসিভ জেনারেলাইজ ফর্মে দিয়ে দিলাম, ওইটাকে তুমি আরও অ্যাপিলিং বুঝিত না আমরা, যে তোমাকে আকর্ষণ করে বা তোমার কাছে খুব আবেদন তৈরি করে, এইরকম কিছু ওয়ার্ড ব্যবহার করে তুমি লিখবা। হ্যাঁ, সো
এই তখন আমরা ওই এইটা করতে পারি, এক্সারসাইজটা করতে পারি। আচ্ছা, তাহলে মানে তবে কি কনোটেটিভ ওয়ার্ড তুমি ব্যবহার করতে যাও, মানে এখন আমাদের মনে হতে পারে যে ইয়াস কনোটেটিভ ওয়ার্ড ব্যবহার করলে আমি আমার অডিয়েন্সকে আই ক্যান অ্যারাউজ দ্যাম, বাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কেন? ইট ডিপেন্ডস অন দি অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সে তুমি কথা বলছো, অন দি অকেশন অ্যান্ড দ্য স্পিকার্স পারপাস। যে তুমি আসলে যেমন যে কোনো জায়গায় দাঙ্গা তৈরি করতে গেলে তখন তোমাকে ওই ধরনের কনোটেটিভ ওয়ার্ড তুমি ব্যবহার করতেই পারো, বাট সেটা কতখানি তোমার অডিয়েন্স যদি মোটামুটি অশিক্ষিত এবং বায়াস, যত বেশি বায়াসড হবে তত তোমার পক্ষে সোজা হবে তাকে ইনসাইট করা। যেটা তোমার এই যে মনে করো আমরা বিভিন্ন দেশে দেখতে পাই, অবভিয়াস উদাহরণ হচ্ছে ট্রাম্প, মানে সে এই যে ওখানকার সাদা গরিব যারা তাদের কাছে সে এরকম, সেই যে জানুয়ারি 6 কথা আমরা জানি না, শুনেছ তো? জানুয়ারি মানে যেই বছর বাইডেন ক্ষমতা নিল তার আগে জানুয়ারি 6 সে গিয়ে পুরো ক্যাপিটাল হিল বলে ওদের যেই আমাদের সংসদ ভবনের মতোই ওদের সিনেটররা যেখানে অধিবেশন করে, ওইটাকে দখল করার জন্য সাদা মানে হোয়াইট সুপ্রিমেসিস্টদের গ্রুপ নিয়ে সে চলে গেল। সে নিজে ওখানে ছিল না, কিন্তু সে আড়াল থেকে করছিল। কিন্তু ওই যে গ্রুপটার দিকে যদি তুমি খেয়াল করো, দে আর নট রিয়েলি ভেরি এডুকেটেড, দে আর নট ভেরি কনসিয়াস, মোস্ট অফ দেম আর ভেরি biased towards their white race, যে ওয়েল আমরাই হচ্ছে বেস্ট, আমরাই এই কান্ট্রি রুল করব, অন্যরা আমাদেরকে জীবন নষ্ট করে দিচ্ছে। সো এই ধরনের একটা ডিস্টর্টেড মেন্টালিটিওয়ালা একটা পপুলেশনকে তুমি যদি কনোটেটিভ ওয়ার্ড দিয়ে করো, ইউ ক্যান ইজিলি ইনসাইট এ রায়ট বুঝিতে না, আমরা দাঙ্গা লাগিয়ে দিতে পারি। এবং এইগুলো বাংলাদেশের হিস্ট্রিতে প্রচুর আছে এরকম। ইভেন ইসের সময় তোমার যখন ওই যে 1947 যখন পাকিস্তান ইন্ডিয়া ভাগ হলো তখনকার সময়, তারপরে মোদির বিরুদ্ধে যেরকম অভিযোগ আছে যে তোমার অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার পিছনে এবং ওই সময় যে মুসলিমদেরকে করার মানে নির্যাতন করার পিছনে তার প্রচণ্ড রকম সমর্থন ছিল। হ্যাঁ, গুজরাটের দাঙ্গা, তারপরে তোমার ইভেন এই আমাদের পাশেই মায়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের আমরা কাইন্ড অফ আমাদের একটা আছে না যে এরা হচ্ছে একটু নিরীহ টাইপের, একটু শান্তশিষ্ট, বাংলাদেশে যাদের দেখা যায় যে কাপড় পরে কাম রিজনেবল এরকম, কিন্তু ওইখানকার বৌদ্ধ ভিক্ষুরা বিশাল রায়ট তৈরি করে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিল। হ্যাঁ, সো তার মানে কি যে ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ পপুলেশন ইউ আর টকিং টু, এবং তাদের ওই যে আমরা অডিয়েন্স অ্যাসেসমেন্ট পড়েছি যে এদের বোঝা যে এরা কোনটাতে নাচবে। হ্যাঁ, এরকম মানে আমি বলছি না যে এথিক্সের একটা ব্যাপার তো আছেই ডেফিনেটলি, কিন্তু তোমার প্রেজেন্টেশনের সফলতার কনটেক্সটে ইউ হ্যাভ টু মেক জাজমেন্টস যে আমার অডিয়েন্স কী নিয়ে মানে উৎসাহিত হবে। আচ্ছা, সো আমার মনে আমরা আচ্ছা আমি আর এই স্লাইডটাই করে শেষ করে দিচ্ছি। তো তাহলে ওইখানে তাহলে কি হচ্ছে যে এই কনোটেটিভ ওয়ার্ড ব্যবহার করার ডিগ্রিটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কতখানি বুঝতে পারছো, তোমার অডিয়েন্স কতখানি এই জিনিসটাতে নাচবে, বা মানে এটা একটু খারাপ অর্থে বলা হয়ে গেল, কিন্তু মানে অ্যাটলিস্ট তোমার যে কজ, এই কজে সে কতখানি সাড়া দেবে, এই জিনিসটা কনোটেটিভ ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি। এবং এখানে এরকমও হতে পারে যে তুমি একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলছো, মনে করো আমরা আমাদের এখানে আমরা মোটামুটিভাবে প্যালেস্টিনিয়ানদের পক্ষে মোটামুটিভাবে আমরা জানি যে তারা, কিন্তু যখনই আমি ওয়েস্টার্ন কোনো অডিয়েন্সের সাথে কথা বলতে যাব, যেমন আমি গত 2 দিন আগে আমার একজন ক্যানাডিয়ান ফ্রেন্ড আছে, সিনিয়র ফ্রেন্ড আছে, একজন প্রফেসর ক্যানাডাতে করে, অরিজিনালি সে হচ্ছে ইংল্যান্ড থেকে তার গিয়েছিল, ক্যানাডায় সেটেল করেছে।
আমি ব্যাকগ্রাউন্ডে কেন বলছি যে তার ভেতরে কিন্তু ওই ইটা আছে যে ও মুসলিমরা একটু কলহপ্রিয়, মুসলিমরা একটু তাদের কি বলে তাদের ভাবধারা একটু পুরনো, অনেক 700-800 বছরের মেন্টালিটি নিয়ে, পুরনো মেন্টালিটি ই করে এরকম, হ্যাঁ ব্যাকডেটের একটা আছে। তো আমি তার সাথে যখন কথা বললাম, আমি এইটা নিয়ে যখনই করলাম তখন দেখি যে সে প্রথমে একটু অন্যরকম বললেও পরে আমার সাথে একমত হলো। তো আই হ্যাড টু চুজ মাই ওয়ার্ড ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, সো ওইটাই হচ্ছে যে কনোটেটিভ ওয়ার্ড ব্যবহার করার মানে ট্রিকটা, যে ইউ হ্যাভ টু রিয়েলি নো হাউ টু ম্যানিপুলেট সামওয়ান who might be against you, who might be holding some kind of opinion that is not really very fair, not very objective, unbiased. হ্যাঁ, তো এইটার জন্যই তোমার যে কোনো স্পিকার্স ক্রাফট বলতে আমরা বুঝি কি বিদ্যা, যে কোনো কিছু, যে তুমি যদি তোমার যে কোনো একজন স্পিকার, একজন প্রেজেন্টার, তার ওই জিনিসটা খেয়াল করতে হবে যে ডিনোটেটিভ আর কনোটেটিভ এই দুইটা জিনিসকে বুঝে ওইভাবে আমাকে প্রয়োগ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমি ডিনোটেটিভই আমাকে ব্যবহার করতে হয়, কারণ আমি যদি বোঝাতে চাই যে এক্স্যাক্টলি স্পেসিফিক মিনিং দিয়ে বোঝাতে হলে তখন কিন্তু আমরা কিন্তু, আমি জানি না তোমরা খেয়াল করেছো কি না, যখন আমি কথা বলছি অনেক ক্ষেত্রেই আমি ডিনোটেটিভও ব্যবহার করছি, কারণ কি এক্স্যাক্ট মিনিংটা বোঝানোর জন্য। সো এইগুলোরই একটা স্কিলফুল ইউজ যদি তুমি করতে পারো, ইউ বিকাম এ গুড প্রেজেন্টার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করব। এখন কেউ যদি প্রেজেন্টেশন দিতে চাও, এটা মনে করি।